শেখ হাসিনার লাইভ বক্তব্য নিয়ে নানা প্রশ্ন। বিদেশে থেকে কিভাবে বারবার বক্তব্য দিচ্ছেন তিনি? এর পেছনে কি ভারত জড়িত? তীব্র নিন্দার মুখে গাজা ইস্যুতে সুর নরম করল আমেরিকা। ট্রাম্পের দখল পরিকল্পনা কি সফল হবে, কি বলছেন বিশ্লেষকরা? জাপানে হু হু করে বাড়ছে মুসলিম ও মসজিদের সংখ্যা, তবে বাড়েনি কবরস্থান। কিন্তু কেন? কেউ বাধা দিচ্ছে কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বিদেশে বসে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিভাবে পলাতক স্বৈরশাসক হিসেবে খ্যাত শেখ হাসিনা অন্য দেশে বসে লাইভে আসছেন, এর পেছনে কি ভারতের সরাসরি সম্মতি বা সমর্থন আছে? থাকলে কেন? ভারত কি বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চায়? বাংলাদেশের বিরুদ্ধে কি কোনো নয়া ষড়যন্ত্র হচ্ছে? শেখ হাসিনার 5 ফেব্রুয়ারির লাইভ বক্তব্য ও একে ঘিরে গোটা বাংলাদেশে ছাত্র জনতার তীব্র ক্ষোভ বিক্ষোভের পর এসব প্রশ্ন উঠেছে। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। ভারতের মাটিতে বসে অনলাইনে উস্কানি দিয়ে যাচ্ছেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি লাইভে দেয়া বক্তব্যে রীতিমতো তোলপাড় সারা দেশ। এর জেরে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত মুজিব পরিবারের বাসভবন। এর আগে 2024-এর ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, জাপান সহ কয়েকটি জায়গায় হাসিনার ভার্চুয়াল ভাষণের খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। গত 5 ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে দেয়া প্রায় ঘণ্টাখানেকের অডিও বার্তা সামনে আনছে কিছু জটিল প্রশ্ন। মোদী সরকারের আশ্রয়ে থেকে এমন ষড়যন্ত্রমূলক লাইভ করার সুযোগ কিভাবে পাচ্ছেন হাসিনা? এসব লাইভ কি তিনি নিজেই পরিচালনা করেন? এর পেছনে কি আছে নয়াদিল্লির আনুষ্ঠানিক সম্মতি? শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন এবং দেশের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকেন, দিল্লিকে এই বিষয়ে আগেও পরিষ্কার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাম্প্রতিক কার্যকলাপ থেকে হাসিনাকে বিরত না রাখায় 6 ফেব্রুয়ারি ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সোশ্যাল মিডিয়ায় অডিও লাইভ কিংবা ইচ্ছাকৃত ফাঁস করা হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে এর দায় কি এড়াতে পারবে মোদী সরকার? হাসিনার মতো বিদেশে নির্বাসিত কোনো স্বৈরাচারী শাসক ও রাজনৈতিক নেতা কিভাবে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ রাখেন সেটা এক ধরনের রহস্যজনক বিষয়। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশ্রয়দানকারী দেশের নীতি। যদি কোনো নেতা আশ্রয়দানকারী দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক লাইভ কিংবা অডিও বার্তা প্রচার করা কঠিন হতে পারে। তবে সম্পূর্ণ গৃহবন্দী না থাকলে বিশেষ অনুমতি নিয়ে করতে পারেন লাইভ। এছাড়াও ভিপিএন, স্যাটেলাইট ফোন, সিগন্যাল, টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমেও সম্ভব বাইরের সাথে সংযোগ রাখা। রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত নেতারা সাধারণত কারো সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পান না। কখনো কখনো নিরাপদ চ্যানেলে নেতাকর্মীদের সাথে চলে বার্তা আদান প্রদান। উদাহরণ হিসাবে বলা যায়, ইরানের শাহ রেজা পাহলভি নির্বাসিত অবস্থায় বিভিন্ন দেশে অবস্থান করেও অনুসারীদের সঙ্গে বজায় রেখেছিলেন সীমিত যোগাযোগ। পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খান জেলে থাকার সময় নিয়মিত সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন নানা রকম বক্তব্য। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঠিক কোন পদ্ধতিতে লাইভ করছেন, ফেসবুক, ইউটিউব ব্যবহারে প্রয়োজনীয় প্রযুক্তি কিভাবে পাচ্ছেন, সেটা হয়ে উঠছে বড় প্রশ্ন। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ক্রমবর্ধমান হারে বেড়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের প্রবণতা। ভারতে বসে শেখ হাসিনা হয়তো এমন কোনো মাধ্যমে দলের নেতাকর্মীদের সাথে রাখছেন নিয়মিত যোগাযোগ। তবে এমন সংযোগ বেশিরভাগ সময় দেশের জন্য হতে পারে ভয়াবহ ক্ষতির কারণ। সামাজিক মাধ্যমে স্বৈরাচারী নেত্রী হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য প্রকাশের সুযোগ দিয়ে কোনো দূরভিসন্ধি বাস্তবায়ন করছে কিনা মোদী সরকার, সেদিকে সতর্ক নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বুধবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর সহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফরাসি বার্তা সংস্থা এএফপি শিরোনাম করেছে, বাংলাদেশে বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি ভাঙার চেষ্টা।
এতে বলা হয়, বাংলাদেশি আন্দোলনকারীরা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার বাবার বাড়ির সামনে অবস্থান করছে, তারা ভবনটি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। বিবিসি শিরোনাম করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল, বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী শেখ মুজিবের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি, যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিও ভাঙচুর ও আগুনের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজার দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় গভীর উদ্বেগ জানিয়ে একে জাতিগত নিধনের সাথে তুলনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়ায় ধাক্কায় সুর নরম হচ্ছে মার্কিন প্রশাসনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজাবাসীকে অন্য আরব দেশে স্থানান্তরের প্রস্তাবটি চিরস্থায়ী নয়, সাময়িক। গাজায় মার্কিন সেনা পাঠানো হবে না বলেও সাফাই বক্তব্য দিয়েছে হোয়াইট হাউস। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। অঘটন আর বিতর্কের নায়ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে পরিকল্পনা উপস্থাপনের পর থেকে ফিলিস্তিনিরা তো বটেই, মুসলিম বিশ্বসহ দেশে দেশে তোলপাড় থামার লক্ষণ নেই। প্রতিক্রিয়া এতটাই প্রকট যেন বারুদের মজুতে আগুন দেওয়ার মতো অবস্থা। গাজা আর পশ্চিম তীরে গণহত্যার মূল হোতা আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাভুক্ত আসামি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাথে নিয়ে গাজা দখলের আড়ম্বরপূর্ণ উপস্থাপনা স্বাভাবিকভাবেই নিতে পারছেন না স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একমত পোষণকারীরা। তীব্র প্রতিক্রিয়ার জেরে একদিন না যেতেই গাজা নিয়ে অবস্থান পরিবর্তন শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এতে কি আশ্বস্ত হতে পারেন গাজাবাসী? আলোর মুখ দেখবে কি গাজায় ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা? আমার দৃষ্টিতে ধ্বংসস্তূপ পরিষ্কার করে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করে গাজাকে বসবাস উপযোগী করতে আগ্রহ প্রকাশ করা নিঃসন্দেহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদার পদক্ষেপ। এখন যারা সেখানে আছেন, নিজের আবাস দাবি করছেন, তারা এসব জঞ্জাল পরিষ্কার করে না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে পারবেন না। সেখানে থাকার জন্য পুনর্গঠন, বাড়িঘর ও ব্যবসা বাণিজ্যের পুনর্নির্মাণ আর সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। কিন্তু তার আগ পর্যন্ত গাজাবাসীকে অন্য কোথাও থাকতে হবে। গুয়াতেমালা সফরকালে সাংবাদিকদের প্রশ্নের মুখে এভাবেই সাফাই দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, গাজা পুনর্নির্মাণের প্রস্তাব নিঃসন্দেহে একটি উদার পদক্ষেপ, আর সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ওই অঞ্চলের বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবকে তিনি সমর্থন করেন। গাজা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে সাফাই দিয়েছে হোয়াইট হাউসও। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আশ্বস্ত করেছেন, পুনর্গঠনের অজুহাতে গাজায় পা রাখবে না মার্কিন সেনারা। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, যে কোনো টেকসই শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে বাস্তব, অপরিবর্তনীয়, টেকসই অগ্রগতি দরকার। প্রয়োজন দখলদারিত্বের অবসান, যেখানে গাজা হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অবিচ্ছেদ্য অংশ। সমাধান খুঁজতে গিয়ে আমাদের সমস্যা আরো খারাপ করে ফেলা যাবে না। আন্তর্জাতিক আইনের ভিত্তির উপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের জাতিগত নিধনই এড়িয়ে যাওয়া জরুরি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার একমাত্র টেকসই সমাধান হল ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র। ট্রাম্পের বক্তব্যে প্রতিক্রিয়ার ঝড় উঠলে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বুধবারই জর্ডানের বাদশাহ আবদুল্লার সঙ্গে কথা বলেছেন। নিয়মিত ব্রিফিংয়ে যা নিশ্চিত করেছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বলেছেন, গাজা আর ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারা। জানিয়েছেন, বাদশাহ আবদুল্লাহ আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাবেন। সেখানে তিনি আরব দেশগুলোর হয়ে একটি যৌথ বার্তা ট্রাম্পের কাছে পৌঁছাবেন বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি কর্তৃপক্ষের দূত রিয়াদ মনসুর। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা নিয়ে আলাদা রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে ফিলিস্তিনিদের কূটনৈতিক আর সশস্ত্র সংগ্রামের ইতিহাস 70 বছরেরও পুরনো। এই সময়ের ভিতরে নিয়মিত বিরতিতে ওই তিনটি এলাকায় সামরিক দখলদারিত্ব প্রতিষ্ঠা আর ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিতে নানা কারসাজি, নিপীড়ন আর বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে যাই ঘটুক না কেন গাজা ছেড়ে কোথাও যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক আইন কানুনের হিসেবে ট্রাম্পের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়া নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে অসাধারণ বলে বাহবা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ট্রাম্প ভুল কিছু বলেননি। গাজাকে নতুন করে নির্মাণের পর ফিলিস্তিনিরা আবারও ফিরে আসার সুযোগ পাবে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে অসাধারণ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জোর গলায় নেতানিয়াহু বলেন, ট্রাম্প ভুল কিছু বলেননি। গাজার পুনর্নির্মাণে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়া উচিত। বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, গাজা নতুন করে নির্মাণের পর ফিলিস্তিনিরা আবারও ফিরে আসার সুযোগ পাবে। Trump's entry into the White House gives enormous ট্রাম্পের পরিকল্পনায় ভুলের কিছু নেই। এই আইডিয়া বাস্তবায়িত হলে গাজা নতুন করে নির্মাণ হবে, হামাস নিধন সম্ভব হবে, পরে ফিলিস্তিনিরা ফিরে আসার সুযোগ পাবে। এমন চমৎকার আইডিয়া আমি এর আগে শুনিনি। দ্রুত এই পরিকল্পনার বাস্তবায়ন হওয়া উচিত। এটি একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে। নেতানিয়াহু বলেন, শুধু গাজা নয়, ট্রাম্পের নতুন যুগের সূচনা পুরো মধ্যপ্রাচ্যে ভারসাম্য নিয়ে আসবে। ইরান তাদের আগ্রাসী মনোভাব পরিবর্তন করতে বাধ্য হবে। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ভেস্তে যাবে। এটি শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য তৈরি করবে। গাজা ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা। ট্রাম্পের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিরা বলছে 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ মোকাবেলা করতে পেরেছে তারা। এই ধরনের প্রস্তাবে রাজি হওয়ার কোনো সুযোগ নেই। গাজাতে জন্ম, গাজাতেই মরতে চায় ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের পক্ষে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ট্রাম্পের এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা থামছেই না। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন তার বক্তব্যের বিরোধিতা করেছে। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ নেই, কেননা এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সৈন্য প্রেরণের প্রতিশ্রুতি সহ বেশ কিছু নীতি লঙ্ঘন করে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল তৈরির লক্ষ্যে উত্তর কোরিয়ার দেয়া নকশা নিয়ে গোপনে কাজ করে যাচ্ছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। তারা জানিয়েছে, ইরান বর্তমানে 3000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম মিসাইল তৈরি করছে, যা দিয়ে সহজেই ইউরোপে আঘাত হানা সম্ভব। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। পশ্চিমাদের মোকাবেলায় গোপনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে হাত মিলিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আলী খামেনি। একজোট হয়ে ইউরোপে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছেন তারা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও পশ্চিমাদের একাধিক গোয়েন্দা সূত্র তেমনটাই দাবি করছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক সতর্কতা সত্ত্বেও গোপনে মিসাইল কার্যক্রম উন্নত ও শক্তিশালী করে চলেছে তেহরান। উত্তর কোরিয়ার কাছ থেকে নকশা নিয়ে 1800 মাইল দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তারা। এই ক্ষেপণাস্ত্র ইউরোপকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। খামেনি বিরোধী ইরানিদের ফ্রান্স ভিত্তিক রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান NCRI দাবি করেছে, গোপন এসব ক্ষেপণাস্ত্র বানাতে মূলত 2টি স্থাপনা ব্যবহার করছে ইরান। ওইসব স্থাপনা স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র ও মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করা হয় বলে প্রচারিত। সেসবের আড়ালেই চলছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রকল্প। এর মাঝে সেমনান প্রদেশের শাহরুদ শহর সংলগ্ন স্থাপনায় 1800 মাইল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। এখান থেকে শিগগিরই ঘায়েম 105 মডেলের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে বলে দাবি NCRI এর। উত্তর কোরিয়ার কাছ থেকে গোপনে ইরানের মিসাইল নকশা নেয়ার ব্যাপারে প্রতিবেদন করেছে আর এক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফও।
এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলেও দাবি করেছে তারা। মার্কিন গোয়েন্দা সূত্রের ধারণা, কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট যে কোনো সময় হামলা চালাতে পারে, তা মোকাবেলায় ইরান মরিয়া হয়ে উঠেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তারা সতর্কতা জানিয়ে বলছেন, বিশেষ পরিস্থিতি তৈরি হলে ইরান পরমাণু অস্ত্র ছুড়তে পাকিস্তানি বিজ্ঞানী একিউ খানের প্রযুক্তিও ব্যবহার করতে পারে। ওই প্রযুক্তি পুরনো হলেও পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। সার্বিক প্রেক্ষাপটে ইরানে হামলা চালানো উচিত হবে কিনা তা নিয়ে পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের পরমাণু অস্ত্রধারী হওয়া ঠেকাতে সামরিক চাপ প্রয়োগকে বিশেষ বিকল্প আকারে ভাবছেন তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানে সবথেকে দ্রুত হারে বেড়ে চলেছে মুসলিমদের সংখ্যা। তবে দেশটিতে মুসলিমদের জন্য মসজিদ ও হালাল খাবারের দোকান বাড়লেও সেই হারে বাড়েনি কবরস্থানের সংখ্যা। স্থানীয় জাপানি নাগরিকদের কারণে বাধাগ্রস্ত হচ্ছে মুসলিমদের কবর নির্মাণের প্রচেষ্টা। ফলে কবরস্থান নিয়ে উদ্বেগের মধ্যেই দিন কাটাচ্ছে জাপানের মুসলিমরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন ধরে জাপান মুসলিম সংখ্যালঘু দেশ হিসেবে পরিচিত হয়ে আসলেও সাম্প্রতিককালে দেশটিতে ব্যাপক হারে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা। গত এক দশকে এই দেশটিতে মুসলিমের সংখ্যা হয়েছে দ্বিগুণেরও বেশি। তবে ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের জন্য বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে কবরস্থান। পরিসংখ্যান বলছে, জাপানে বর্তমানে মুসলিম জনসংখ্যা 3,50,000। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মসজিদের সংখ্যাও। দেশটিতে মসজিদের সংখ্যা বেড়ে হয়েছে 150-টিরও বেশি। দ্রুত ইসলাম ধর্ম গ্রহণকারীদের সংখ্যা বাড়ার কারণে দেশটিতে কবরস্থানের জন্য নজিরবিহীন এক চাপের সম্মুখীন হচ্ছে দেশটির সরকার। মূলত জাপানে মৃতদেহ দাহ করার রীতি থাকলেও ইসলাম জাপানের দ্রুততম বর্ধনশীল ধর্ম হবার কারণে নতুন এই সমস্যা ক্রমশ জটিল হয়ে উঠেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মিডল ইস্ট মনিটর। গত 10 বছরে 50,000-এরও অধিক জাপানিজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিমদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদ ও হালাল খাবারের দোকান বাড়লেও বাড়েনি কবরস্থানের সংখ্যা। ফলে কবরস্থান নিয়ে জাপানের মুসলিমদের এখনও উদ্বেগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। পুরো জাপানে মৃতদেহ কবরস্থ করার জন্য মাত্র 10টি প্লট রয়েছে, যা মুসলিম সংখ্যা অনুযায়ী মোটেও পর্যাপ্ত নয়। ফলে দেশটির সরকারের কাছে জানানো হচ্ছে নতুন কবরস্থান তৈরির আবেদন। তবে সেক্ষেত্রে বাধার মুখে পড়ছে জাপানিজ মুসলিমরা। মূলত জাপানিজদের প্রতিক্রিয়ার কারণেই মুসলিম সম্প্রদায়ের কবরস্থান নির্মাণের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। প্রথা অনুযায়ী মৃত্যুর পর বেশিরভাগ জাপানিজ পরিবার তাদের প্রিয়জনদের মরদেহ পুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করে। ফলে জাপানের সমাজে কবর দেওয়ার ধারণাটি অনেকের কাছে অপরিচিত ও অস্বস্তিকর। এছাড়া ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই দাবির বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন দেশটির মুসলিমদের একাংশ। অনেক জাপানিজের দাবি, কবরস্থান তৈরির ফলে ভূগর্ভস্থ পানি দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেকেই মুসলিমদের এমন দাবিকে আগ্রাসী সম্প্রসারণ বলে উপস্থাপন করছেন। সমাধানের জন্য দেশটির আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। 1930 সালে জাপানের একাধিক জায়গা মিলিয়ে প্রায় 1000 মুসলিম ছিলেন। পরে 1980-র দশকে ইরান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে মানুষ জাপানে পাড়ি দেওয়ায় বাড়তে থাকে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। জাপানের বৃহত্তম দ্বীপপুঞ্জ কিউশুর মেক্কা বেপ্পুতে একটি 4তলা মসজিদে প্রতি শুক্রবার কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রে জুম্মার নামাজ আদায় করেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কাশ্মীর সংকট সমাধানে ভারতের সাথে আলোচনায় বসার ইচ্ছে প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কাশ্মীরের স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। কাশ্মীরিদের সংগ্রামে পাকিস্তান তাদের পূর্ণ সমর্থন জানাবে বলেও মন্তব্য তার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
প্রায় 8 দশক ধরে চলতে থাকা কাশ্মীর সংকটের সমাধানের জন্য ভারতের সাথে আলোচনা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে কাশ্মীরে আগের মতো স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন শেহবাজ, যাতে আলোচনা শুরু করার পরিবেশ তৈরি হয়। তিনি আরও বলেন, কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের আদর্শগত, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে। বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীরে বিধানসভার বিশেষ সেশনে ভাষণ দেন শেহবাজ। তিনি বলেন, তারা কাশ্মীর সহ অন্যান্য সমস্যাগুলোর সমাধান সংলাপের মাধ্যমে করতে চান। তার মতে ভারতের উচিত 2019 সালের 5 আগস্টের পদক্ষেপগুলো থেকে সরে এসে জাতিসংঘে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আলোচনার জন্য এগিয়ে আসা। 2019 সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর একটি কনভয়ে আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় কমপক্ষে 40 জন সিআরপিএফ সদস্য নিহত হন। এই হামলার পেছনে ছিল পাকিস্তান ভিত্তিক একটি সংগঠন। 6 মাস পর 5 আগস্ট ভারতের পার্লামেন্ট সংবিধান থেকে 370 নম্বর ধারা ভোটাভুটির মাধ্যমে বাতিল করে। এই ধারা জম্মু ও কাশ্মীরকে স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ধারা বাতিলের ফলে জম্মু কাশ্মীরকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয়দের সাথে কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত নিচু পর্যায়ে নামিয়ে আনেন। সেই সময় থেকে এই পরিস্থিতি অব্যাহত রয়েছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির বলেছেন, ভারতের দিকের কাশ্মীর একদিন পাকিস্তানের অধীনে আসবে। তিনি 5 ফেব্রুয়ারি আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদে বক্তব্য দেওয়ার সময় কথা বলেন। জেনারেল মুনির বলেন, ভারতের জম্মু কাশ্মীরের জনগণ পাকিস্তানের সাথে এক হওয়ার জন্য যে সংগ্রাম করছে, সেই সংগ্রামে পাকিস্তান তাদের পূর্ণ সমর্থন জানাবে এবং কাশ্মীর একদিন পুরোপুরি পাকিস্তানের অংশ হবে। তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই, কাশ্মীরের জনগণের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী একদিন এটি স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে। জেনারেল মুনির সতর্ক করে বলেন, যারা পাকিস্তানের বিরুদ্ধে শক্তি ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে শক্তির পাল্টা ব্যবহার করে পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে তারা রক্ষা করবেন। এ সময় আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে কাশ্মীর আন্দোলনে শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়া ভারতের শাসনাধীন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অসীম মুনির। এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তান সর্বদা তাদের পাশে থাকবে। জেনারেল মুনির বলেন, জম্মু কাশ্মীরে হিন্দুত্ববাদীদের অত্যাচার ও নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, তবে এসব নিপীড়ন সেখানকার জনগণের মনোবলকে আরও শক্তিশালী করবে। দেশভাগের পর থেকেই কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের অনেক বাসিন্দাই পাকিস্তানের সাথে যুক্ত হতে ইচ্ছুক। এই কারণেই দেশভাগের প্রায় 7 দশক পেরিয়ে গেলেও কাশ্মীরে এখনও সশস্ত্র বিদ্রোহ অব্যাহত রয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।